আসসালামু আলাইকুম। কলেজ প্লেলিস্টের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার কাজ শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করি কাজ দিয়ে। কাজ কি? ফিজিক্সের ভাষায় কাজ হলো যে এমন কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে আমরা তাকে কাজ বলবো। যেমন একটা বস্তু ধরা হোক, এটা একটা বস্তু, এটার উপর যদি আমি এস বল প্রয়োগ করি, তাহলে এটা এস সরণ ঘটে যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয়, তাহলে কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আবার কোনো বস্তুর যদি সরণ সোজাসুজিভাবে না ঘটে, সেখানে যদি এক কোণের অন্তর্ভুক্তি হয়, তাহলে সেখানে আমরা কিভাবে হিসাব করব কাজ? সেখানে আমরা ধরো একটা বস্তু এফ বল প্রয়োগ করা হলো, বস্তুটা যদি এদিকে চলে যায়, তাহলে যে একটা থিটা কোণ উৎপন্ন হলো ভূমির সাথে, তাহলে আমরা সেটাকে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা দিয়ে হিসাব করব। এখন অনেকেই বলতে পারো যে এখানে কস থিটা এসেছে, তাহলে কাজের মান ঋণাত্মক আসতে পারে কিনা? হ্যাঁ, ঋণাত্মক আসতে পারে। সেখানে কস থিটার মানটা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, তাহলে সেটাকে ঋণাত্মক কাজ বলি। যেমন কোনো কিছুর বিপরীতে কাজ করতে গেলে এই ঋণাত্মক বলটা সৃষ্টি হয়। তো নর্মালি কাজ ধনাত্মক, ঋণাত্মক, আবার শূন্য কাজও হয়। শূন্য কাজ কখন হয়? ধরো একটা বস্তু এটাতে যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটা সরণ যদি না হয়, সরণ যদি শূন্য হয়, মানে যেখানে আছে সেখানে রয়ে গেল, তাহলে সেখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি কাজ 3 প্রকার: ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। আর একটা জিনিস অবশ্যই খেয়াল করেছো যে কাজের সমীকরণ বের করার জন্য যে দুটো রাশি প্রয়োজন হয়, এফ এবং এস, দুটোই কিন্তু ভেক্টর রাশি। তাহলে এই দুটোর গুণনে আমরা যে রাশিটা পাবো ডব্লিউ, তাহলে সেটা স্কেলার রাশি হবে। আমরা আলোচনা করি স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ। ঠিক আছে? তো আমরা যদি একটা স্প্রিং কল্পনা করি, স্প্রিং এর এখানে একটা বস্তু ঝুলিয়ে দিই, আর নিচে এটা সম্প্রসারিত রূপ। তাহলে এইখানে আমরা 1 সমান সমান 0, আর এখানে বস্তুটা হচ্ছে ফাইনাল সরণ হয়েছে, এটা হচ্ছে এক্স। আর এখানে এম ভর একটা বস্তু। তো আমরা স্প্রিংটাকে বাহিরের দিক থেকে এফ প্রেসারে টেনেছি, এবং স্প্রিংটা ভিতরের দিকে একটা টান দিবে, স্প্রিং এর ইন্টারনাল ফোর্স, সেটাকে আমরা যদি এফ এস ধরি, এফ এস, তাহলে আমরা একটা সমীকরণ দাঁড় করাতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স। তো এখানে আমরা ডিএক্স ইউজ করবো এক্স এর পরিবর্তে। এখানে আমরা ক্যালকুলাসের নিয়ম আনবো। ডিএক্স হচ্ছে ক্ষুদ্রতম সরণের ক্ষেত্রে ক্ষুদ্রতম হিসাব করতে সুবিধা হবে। এবং এখানে আমরা লিমিট আনবো, ইন্টিগ্রেশনের লিমিট। এখানে
লোয়ার লিমিট হবে 0, আপার থাকবে x, কারণ এখানে সর্বনিম্ন সরণ হচ্ছে 0, সর্বোচ্চ হচ্ছে x। তারপর আমরা এখানে ইন্টিগ্রেশনের নিয়ম করব। এখানে কেটা হচ্ছে যে স্প্রিং ধ্রুবক। তা আমরা যখন স্প্রিংটাকে তার অবস্থানে পরিবর্তন করি তখন স্প্রিংয়ের যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে Fs সমান সমান মাইনাস কে এক্স। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, তাহলে ধ্রুব সংখ্যাটা বাইরে চলে যাবে। তাহলে আমরা স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ ডব্লিউ সমান সমান বলতে পারি হাফ কে এক্স স্কোয়ার। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আচ্ছা, কেটা যেহেতু ধ্রুবক তাহলে আমরা এটাও বলতে পারি যে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ সেটা সরণের বর্গের সমানুপাতিক। এবার আমরা আলোচনা করব অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। লিখে নেই। এটাকে পৃথিবী পৃষ্ঠ ধরি, এখানে এখানে কেন্দ্র, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর। কোনো বস্তুকে যদি এখানে উঠানো হয়, সর্বোচ্চ উঠানোর বিন্দু হয়, এতটুকু আমরা এইচ ধরি, ডিআর ধরি, ডিআর। পুরো ব্যাসার্ধটাকে আমি যদি আর কল্পনা করি, আর সমান সমান আর প্লাস এইচ। পৃথিবীর ভর এম এবং কোনো বস্তুটার ভর এম, ছোট এম, তাহলে এম ভরের বস্তুটার উপর অভিকর্ষজ বল, অভিকর্ষজ আকর্ষণ এফ জি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম আর স্কোয়ার। এখানে মাইনাসটা দিয়ে আকর্ষণ বল বোঝানো হচ্ছে। এখন পৃথিবীর এই পৃষ্ঠ থেকে এখানে নিতে বস্তুটার উপর কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু আমি ধরি এফ ডি আর। তো এখানে আমরা ইন্টিগ্রেশন আনবো। এখানে লোয়ার লিমিট হবে আর, বড় আর, এবং আপার লিমিট হবে যে আর প্লাস এইচ, এই বিন্দুটা, আর সমান আর প্লাস এইচ। তো আমরা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এটা আমরা করতে থাকবো। তো আমরা জানি কি এফ, এখানে এফ এর মান বসাবো। এখানে এটা ধ্রুব, জি মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর ধ্রুব এবং বস্তুর ভরও ধ্রুব, সেজন্য এটা বাইরে এসেছে।
আর কমন নেব, আর আমরা লসাগু করব, লসাগু করে এখানে কমন নেব, আর নিয়ে এখানে কমন আছে বিয়োগের নিয়মে করবো আর কি। ডব্লিউ ইজ ইকুয়াল টু জি এখন এই এইচটা যদি পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুব ক্ষুদ্র হয় তাহলে এটাকে আমরা গোনায় ধরবো না, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এন এইচ আর স্কোয়ার। তাহলে এখানে আমরা সব দেখতে পারতেছি ধ্রুবক, জি ধ্রুবক, এম ধ্রুবক, এম ধ্রুবক, আর ধ্রুবক। তাহলে কৃত কাজটা ডব্লিউ ইজ ইকুয়াল টু সমানুপাতিক এইচ। এবার আমরা আলোচনা করব শক্তি নিয়ে। আমরা সাধারণত জানি যে কাজ করার সামর্থ্য বা ক্ষমতাকে শক্তি বলে। তো এই অধ্যায়ে আমরা যে ধরনের শক্তি নিয়ে আলোচনা করবো তা হলো যে গতিশক্তি, আর দুই হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি হচ্ছে যে কোনো বস্তুর গতিশীলতার কারণে কাজ করার যে ক্ষমতা বা সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। আর বিভব শক্তি হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। তো একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হয়, বস্তুর ভর যদি এম হয়, অভিকর্ষ যে ত্বরণ অবভিয়াসলি জি, তাহলে এটার বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি mgh। সরি, EP is equal to mgh। এবং গতিশক্তিকে আমরা যদি প্রমাণ করি গতিশক্তির সূত্র, আমি যদি একটা বস্তুকে নেই এইভাবে, যদি F বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ভি বেগ পেয়ে একটা দূরত্ব অতিক্রম করবে, x দূরত্ব, এবং একটা ক্ষুদ্রতর কল্পিত দূরত্ব আমরা কল্পনা করি, এটাকে আমরা বলবো dx, আর সম্পূর্ণ দূরত্ব বা সরণটাকে আমরা x বলি। তো dx দূরত্ব অতিক্রম করলে বস্তুর উপর কৃত কাজ দেখি আমরা, করলে বস্তুর উপর কৃত কাজ dw is equal to f dx। f সমান আমরা জানি ma dx। আমরা a কে d এর ফরমেশন আনবো, তাহলে হবে v dv dx dx। আচ্ছা, এটা আমি এখানে ভেঙে দিই, এই সমান হচ্ছে dv বাই dt। dv হচ্ছে যে বেগের পরিবর্তন, dt হচ্ছে সময়ের পরিবর্তন। তো এই dv বাই dt এটাকে আমরা যদি আবার এখানে dv কে আমরা যদি আবার ভাঙি, dx বাই dt হবে, এখানে dx বাই dt।
তাহলে এটা দাঁড়াবে ভি ডিভি বাই ডিএক্স। আমরা আসি এখন এম ভি ডিভি। এবার আমরা ইন্টিগ্রেশন আনবো। এম ভি ডিভি W is equal to M V by 2 V naught। সুতরাং W is equal to half mv square minus mv naught square। mv naught হচ্ছে যে বস্তুর আদি অবস্থানে গতিশক্তি। এখানে বস্তুর আদি অবস্থানে আদি ভেক্টর 0 থাকবে। কোনো গতিশীল বস্তুকে বল প্রয়োগের আগে সেটাও অবশ্যই স্থির অবস্থায় থাকতে হবে। স্থির অবস্থান থেকেই তো আমরা সেটাকে বল প্রয়োগ করে গতিশীল অবস্থায় নিয়েছি, সেক্ষেত্রে এখানে 0 হবে। তাহলে W is equal to half mv square কাইনেটিক এনার্জি। এখানে W লেখা হয়েছে কেন সেটা আমি বলছি। এখানে বস্তুর কাজ আমি জানি W কোনো গতিশীল বস্তুর কাজ কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এইটা হচ্ছে যে আমি ফাইনাল আউটপুট যেটা পাবো সেটার কথা বলেছি। তো ভি নটটা যখন 0 হবে সেটা অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা 0 হবে। তাহলে kf মাইনাস 0, তাহলে W is equal to kf, অর্থাৎ এটাই। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি EK কাইনেটিক এনার্জি EK is equal to half mv square। আমরা সবখানে EK is equal to half mv square লিখবো। আমরা এবার বিভব শক্তি এবং গতিশক্তি দিয়ে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করব। এটা সরল দোলকের ক্ষেত্রে হবে। সরল দোলকের ক্ষেত্রে তো একটা সরল দোলক আমরা রাখি এখানে। এটাকে যদি এই পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা এখানে 3টা অবস্থান কল্পনা করি। এই অবস্থানটাকে আমরা ধরি A, এটাকে ধরি B, এটাকে ধরি C। এখান থেকে M N, তাহলে বস্তুর যে অবস্থানে পরিবর্তন হয়েছে হচ্ছে AM। তো আমরা C অবস্থানের ক্ষেত্রে ধরি C অবস্থানে বস্তুটা তার সর্বোচ্চ যেদিকে আনা সম্ভব হয়েছে সেখানে আনা হয়েছে। এখানে গতিশক্তি হবে 0 এবং সম্পূর্ণটা তার ভিতর বিভব শক্তি থাকবে। তাহলে তার বিভব শক্তিটা আমরা হিসাব করি। বস্তুটার ভর আমরা m ধরি, বিভব শক্তি হবে তাহলে mg ইন্টু am। am কেন? কারণ এখানে যে বস্তুর সরণ এতটুকু। তাহলে মোট শক্তি C অবস্থানে
EC is equal to mg into am। এবার আসি বি অবস্থানে। বি অবস্থানে বিভব শক্তি হবে an, এতটুকু উচ্চতা আছে। বিভব শক্তি mg into an হবে mg into an, আর গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার। এখানে ভি স্কোয়ারটা হবে ভি নট স্কোয়ার প্লাস 2gh ভি নট 0 2g ইন্টু mn। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g ইন্টু mn সমান সমান হাফ m 2g ইন্টু mn। তাহলে আমরা এটাকে লিখতে পারি mg ইন্টু mn। তাহলে বি বিন্দুতে মোট শক্তি হবে mg ইন্টু an প্লাস mg ইন্টু mn। mg am মাইনাস mn প্লাস mg ইন্টু mn। সুতরাং EB is equal to mg into am। এবার আসি এই অবস্থানে। এই অবস্থানে বস্তুটা স্থির থাকবে, এখানে টেনে তো ছাড়া হবে। তাহলে এই অবস্থানে বস্তুর বিভব শক্তি জিরো থাকবে, কারণ এখানে স্থির আছে। বিভব শক্তি 0, এখানে বিভব শক্তি 0 হবে। গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার সমান সমান 2gh। এসটা হচ্ছে am, এটা h, তাহলে হচ্ছে 2g into m, 2g into am। তাহলে EA কে আমরা বলি হাফ m, তাহলে এটা হচ্ছে সবগুলোর সাথে ম্যাচ mg into am। তাহলে প্রত্যেকটা অবস্থানে দেখলেন যে আমরা এখানে আছে মোট শক্তি mg into am, এখানেও mg into am, আবার এখানেও mg into am। তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি এখানে প্রমাণিত হলো যে প্রত্যেক অবস্থানেই মোট শক্তি সমান। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে যে আমি একটা কাজ করছি, এই কাজটা করতে মোট কত সময় লাগবে এর হার।
ধরো আমরা একটা কাজ করছি, একটা কাজ করলাম, আমি ডব্লিউ কাজ করলাম, এটা করতে কত সময় লাগলো, টি সময় লাগলো, তো ডব্লিউ বাই টি কাজ করার হার, এটা হচ্ছে ক্ষমতা, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো ডব্লিউটাকে আমরা আগে জেনেছি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স টি। তাহলে পি সমান সমান এফ এক্স বাই টি সরণ বাই সময় ভি, পি সমান সমান এফ ভি আমরা বলতে পারি। এখানে আমাদের আর একটা বিষয় আছে যে কর্মদক্ষতা হচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে এটা হবে যে ইঞ্জিনের যে মোট প্রদত্ত ক্ষমতা ধরো হচ্ছে 7500, আর 7500 ওয়াট যদি একটা ইঞ্জিনের ক্ষমতা হয়, তো সবসময় তো আর 7500 ওয়াট কাজ করতে পারবে না সেটা, কারণ কোনো এটা তাপ শক্তি উৎপন্ন করবে এবং সে পরিবেশে ছড়িয়ে দিবে, সেক্ষেত্রে সম্পূর্ণ যে শক্তিটা দেওয়া হবে সেই শক্তি দিয়ে কাজ করতে পারবে না। সেক্ষেত্রে কর্মদক্ষতা আমরা হিসাব করব, তো লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা, লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা বা ভাগ মোট প্রদত্ত শক্তি বাই ক্ষমতা গুণ 100%। এটার কোনো একক থাকবে না, এটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হবে।